নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষী লেকটোফেলস কর্নারে সবাইকে স্বাগতম। আজকে সেই বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি, যেই বইয়ের রিভিউর রিকোয়েস্ট কিন্তু অনেকেই করেছিলেন আপনারা, এবং এটি এই বছরেই প্রকাশ পেয়েছে এই বইটি। তো একদমই নতুন বই বলতে পারা যায়, যেখানে 5খানা উপন্যাস কিন্তু নিয়ে এই বইটি তৈরি। যারা রোম্যান্টিক জনরার ওপর বই পড়তে ভালোবাসেন এবং যারা ভাবছেন যে গতে বাঁধা একই টাইপের রোম্যান্টিক গল্প আপনারা পড়ে পড়ে একেবারে ভালো লাগছে না, একটু নতুনত্ব কিছু দরকার বা নতুন কোনো দিক দরকার প্রেমের ক্ষেত্রে, তো অবশ্যই এই বইটি তারা পড়তে পারেন। তবে হ্যাঁ, এই বইটি কিন্তু কঠোরভাবে প্রাপ্ত মনস্কদের জন্য, তাই যারা যারা বইটি পড়বেন 18 বছরের নিচে যারা পাঠক রয়েছে তাদের জন্য এই বইটি নয়। তো আর দেরি করব না, একেবারে সরাসরি চলে যাব আজকের বুক রিভিউতে। তো আজকে যে বইটি রিভিউ করতে চলেছি সেটি হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত 5 রঙের প্রেম, যেখানে কিন্তু 5টি রং দেখতে পাচ্ছেন প্রচ্ছদে, এবং প্রচ্ছদটি বেশ অনেকটাই বোল্ড। সুতরাং প্রচ্ছদ নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, বইতে যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলোই হচ্ছে আসল। তবে এটা ঠিক কথা যে বইটি বেশ অনেকটাই মোটা, প্রায় 500 পেজের কাছাকাছি বই, এবং এই বইয়ের একদম পেছনে কিন্তু রয়েছে সূচিপত্র বা যে যে উপন্যাসগুলো রয়েছে, এবং সূচিপত্র ভেতরেও রয়েছে, তার পাশাপাশি রয়েছে ছোট্ট কিছু লেখা। তো এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 649 টাকা, যেটি কিন্তু পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে এই বছরেই। তো এইবারে আসি বইটির ভেতরে যে জিনিসপত্র রয়েছে বা যে যে উপন্যাস রয়েছে সেই নিয়ে। তার সঙ্গেই কিন্তু আমি সূচিপত্র অ্যাড করে দিলাম স্ক্রিনে, তো অবশ্যই আপনারা সূচিপত্র দেখে নিতে পারেন। এখানে যে 5টি উপন্যাস আমরা পেতে চলেছি সেটি হচ্ছে পরিবারের পরি, যক্ষ সম্পাত, পরিক্রমণ, প্রেম সমকামী এবং একদা এক পানশালাতে। তো একদম সংক্ষেপে আমি 5টি উপন্যাস সম্পর্কে বলবো, যাতে আপনারা একটা বেসিক আইডিয়া পেয়ে যান যে কি নিয়ে বা কোন স্টোরি লাইন বা কোন প্লটের সাপেক্ষে প্রত্যেকটি উপন্যাস রচিত। তো প্রথম উপন্যাস পরিবারের পরি সম্পর্কে বলবো ছোট্ট করে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে শরদিন্দু স্যারের কথা, যিনি একজন অঙ্কের মাস্টার মশাই, এবং তার বেশ অনেক বয়স হয়ে গিয়েছে বা রিটায়ারমেন্টের কাছাকাছি চলে এসেছেন। তিনি একটি স্কুলে অঙ্কের শিক্ষকতা করেন। তো সেই স্কুলে কিন্তু ক্লাস 5 কি 6-এ পড়ে কিংসুক। সে কিংসুককে শরদিন্দু স্যার বৃত্ত আঁকতে শেখান, তবে তিনি বৃত্ত আঁকতে গিয়ে অর্ধবৃত্ত আঁকার পরে দেখতে পারেন যে তিনি আর পুরো বৃত্তটিকে সম্পূর্ণ করতে পারছেন না। তো কিংসুক সেটাই শেখে, এবং বেশ কিছুদিন পরে যখন অন্য একটি স্যার এসে সেই সমস্ত ক্লাসটিকে বলে যে বৃত্ত আঁকার জন্য, তখন কিংসুক অর্ধবৃত্ত এঁকেই বলেন যে শরদিন্দু স্যার এইভাবেই শিখিয়েছেন। ফলপ্রসূ তার কপালে জোটে তীব্র প্রহার, যে প্রহারের ফলে কিন্তু তার রক্তপাত শুরু হয়ে যায় এবং তাকে হসপিটালে ভর্তি করা। বেশ কয়েকদিন পরে হঠাৎ করে দেখতে পাওয়া যায় কিংসুক হসপিটালে নেই, সে পালিয়ে গিয়েছে। কিংসুকের মা তিথি কিন্তু পুরো সংসারটিকে একার ঘাড়ে সামলায়, কারণ তার বাবা অনির্বাণ কিন্তু অসুস্থ একজন মানুষ, সে মানসিক ভারসাম্য হারিয়েছে একটি ঘটনার কারণে। সে ঘটনাটিও আপনারা পরবর্তীকালে দেখতে পাবেন। আর এর পাশাপাশি দেখতে পাওয়া যায় বসুধরা নামক একটি চরিত্র, সে কিন্তু তার শেষ বয়সে এসে কলকাতায় এসেছেন, এবং তিনি যে বাড়িতে থাকতেন সে বিশাল বড় বাড়িটিকেই তিনি বিক্রি করতে এসেছেন, যে বাড়িতেই কিন্তু একটি পরী রয়েছে, যে পরীর সাথেই তার শৈশব কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে, বা তার যে সেই সময় তার যে প্রেম, যে প্রেমিককে সে অচিরেই বিদায় জানিয়ে চলে এসেছিলেন, তো সেই সমস্ত স্মৃতি কিন্তু তার আস্তে আস্তে মানসপটে ফিরে আসতে থাকে। এবং তিনি সেখানে এসে জানতে পারেন যে তিনি যাকে ভালোবাসতেন সে এখনো পর্যন্ত বিয়ে করেননি, তো সেই মানুষটিও কিন্তু বসুধরাকে এখনো ভালোবাসে। তো এইভাবে পরিবারের পরি দেখতে পাওয়া যায়। এখানে বেশ কিছু আরও চরিত্র রয়েছে, যে চরিত্রগুলোর সাথেও আপনাদের পরিচয় হবে। তো এই উপন্যাস কিন্তু এটাই দেখিয়ে যায় যে প্রেম বা ভালোবাসা কিন্তু বয়সের সাথে সাথে ফুরিয়ে যায়, বরং প্রকৃত ভালোবাসা মনের এক কোণে সারা জীবন থেকে যায়। এই ছিল প্রথম উপন্যাস পরিবারের পরি। দ্বিতীয় উপন্যাস হচ্ছে যক্ষ সম্পাদ, যেটি কিন্তু একেবারেই একটি বোল্ড উপন্যাস, এবং এখানে কিন্তু ট্রান্সজেন্ডারের একটি প্রেম কাহিনী বা ট্রান্সজেন্ডারকে তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। যেখানে অনিমা বলে একটি চরিত্রকে দেখতে পাওয়া যায়, যে সে ছোটবেলা থেকেই, মানে অনিমা আর অনিকেত হচ্ছে দুই ভাই বোন।
অনিমা ছোটবেলা থেকেই তার মধ্যে সেই পুরুষ ব্যাপার রয়েছে, সে মেয়ে হয়ে জন্মানো সত্ত্বেও তার হাবভাবে একটা ছেলে ছেলে ব্যাপার, এবং সে যত বড় হতে থাকে সে বুঝতে পারে যে তার মধ্যে নারী সুলভ কোনো আচার আচরণই নেই। অন্যদিকে তার দাদা অনিকেত একটি অ্যাক্সিডেন্টে মারা যান, তো তার বাবা মায়ের একমাত্র সম্বল ছিল অনিমা। পরবর্তীকালে তার বাবাও যখন চলে যান অনিমা এবং তার মাকে ছেড়ে, তো তার মায়ের একমাত্র সম্বল হয়ে ওঠে অনিমা। এবং অনিমা বারবার ভাবতে থাকে যে সে যদি ছেলে হতো আজকে, তাহলে তার মা তাকে নিয়ে এত চিন্তা করতেন না, বা তাকে রাত্রিবেলাও বেরোতে দিতে পারতেন, বা টিউশন থেকে বা কলেজ থেকে ফেরার সময় এত চিন্তা করতেন না তার মেয়ে হওয়ার জন্য। তো এইভাবে অনিমার জীবনে আস্তে আস্তে পরিবর্তন আসতে থাকে, এবং পরবর্তীকালে অনিকেত বলে একটি চরিত্র আপনাদের সামনে আসবে, যে অনিকেত কিন্তু একটি আর্ট এক্সিবিশনে গিয়ে সোমকের সাথে পরিচয় হয়, এবং সোমকের কাছ থেকে কিন্তু সেই ছবি সম্পর্কে কথা বলতে বলতে কিন্তু ট্রান্সজেন্ডার বা এই যে মানুষদের যে পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, সেই সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারে। আর পরবর্তীকালে এসে এবার আস্তে আস্তে ঘটনায় ঢুকে পড়েছেন আপনি, এবং যত পড়তে থাকবেন তত আপনি সেই অনিকেতের জীবনে স্ট্রাগল দেখতে পাবেন। তার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া, বা সে যে একটা স্টেরয়েড নিচ্ছে, সে স্টেরয়েডের যে ওভারডোজের জন্য বা সেই স্টেরয়েডের যে সাইড এফেক্ট, তার জন্য তার অসুস্থ হয়ে পড়া এবং সোমককে ডাকা, এরকমভাবে গল্প এগোতে থাকে, এবং শেষটাতে এসে টুইস্ট রয়েছে, সেই টুইস্ট আমি বলবো না। যক্ষ সম্পাদ এক কথায় ট্রান্সজেন্ডারের গল্প বলে যায়, এবং কেন উপন্যাসের নাম যক্ষ সম্পাদ সেটিও কিন্তু আপনারা উপন্যাসটি পড়তে পড়তে বুঝতে পারবেন। তো তৃতীয় উপন্যাস হচ্ছে পরিক্রমণ, যে উপন্যাসে কিন্তু পরিযায়ী পাখির কথা রয়েছে, প্রকৃতির অনেক বর্ণনা রয়েছে, এবং তার পাশাপাশি প্রকৃতির সাথে মানুষের যে ওতপ্রোত একটি সম্পর্ক, সেই সম্পর্ক এখানে দেখতে পাওয়া যায়। উপন্যাসটি শুরুই হচ্ছে হৈমবতীকে দিয়ে। হৈমবতী হচ্ছে একজন বয়স্ক মহিলা, এবং তিনি বেশ পাখি ভালোবাসেন। তার নাতনি হচ্ছে টুপুর। টুপুরের কাছ থেকে তিনি অনেক কিছু জানতে পারেন, বা টুপুরের জীবনে কি কি ঘটছে না ঘটছে সমস্ত কিছু নিয়ে খুব ফ্র্যাঙ্ক তার ঠাকুমা। তো টুপুর আবার রিকের সাথে তার একটি সম্পর্ক রয়েছে, তো তারা দুজনেই এস্টাবলিশড হতে চায় এবং একে অপরকে বিয়ে করতে চায়। অপরদিকে চন্দনা বলে একটি চরিত্র দেখতে পাওয়া যায়, যেখানে চন্দনার যে স্বামী সে হচ্ছে মাতাল, তাকে অত্যাচার করে, প্রহার করে। চন্দনা কোনোভাবেই তার জীবনে সুখী নয়। তো সে তার ভেতরে যে অনুভূতি রয়েছে, সে সমস্ত কিছুর বহিঃপ্রকাশ ঘটে অন্য একটি ছেলের সামনে। তো সে চায় যাতে তার সাথে জীবন শুরু করতে, কিন্তু সে কোনো না কোনোভাবে পারে না। তো এই এতগুলো চরিত্রের জীবনে যে পরিক্রমণ, যে আবর্তন, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু এই উপন্যাস, যেখানে আপনারা বিভিন্ন ঘটনা দেখতে পাবেন, ছোট ছোট ঘটনা, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। তো এইবারে আসে চতুর্থ উপন্যাস, যার নাম হচ্ছে প্রেম সমকামী। যে উপন্যাসটি পড়তে গিয়ে কিন্তু আমার বারবার মনে হয়েছে যে এই বিষয়ের ওপর আরো বেশি করে চর্চা করা উচিত, কারণ এখনো পর্যন্ত আমাদের সমাজ এই সমকামিতাকে নিয়ে কিন্তু মনে করে এটি সম্পূর্ণভাবে বিকৃত মানসিকতার বা বিকৃত মস্তিষ্কের একটি জিনিস, যদিও আদতে সেটি নয়। কেন নয় সেটি অবশ্যই আপনারা এই উপন্যাসটি পড়তে পড়তে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে অহনা বলে একটি চরিত্র, যে কিনা একটি ম্যাগাজিনে সমকামিতা নিয়ে লেখালেখি করার জন্য এই বিষয় সংক্রান্ত বেশ কিছু তথ্য আহরণ করতে চাইছে। তার সাথে রুদ্রাণী বলে একটি মেয়ের পরিচয় ঘটে, সে নিজে একজন লেসবিয়ান, এবং রুদ্রাণী খুব ভালোভাবে অহনাকে সমকামিতার বেশ কিছু দিক আস্তে আস্তে বোঝাতে শুরু করে। পরবর্তীতে অহনা কিন্তু তাদের কমিউনিটির যে ফেস্টিভ্যাল রয়েছে বা যে প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে, এবং সেখানে গিয়ে বুঝতে পারে, সেখানকার যে এত লোকের সমাগমে সে বুঝতে পারে যে সমকামিতাকে নিয়ে কিন্তু রীতিমতো স্ট্রাগল করা হচ্ছে, এবং যার জন্য তারা যে সমাজের কাছে যে বার্তা পৌঁছতে চায়, সে বার্তা পৌঁছতে গিয়েও তাদের মধ্যে অনেক স্ট্রাগল তো রয়েছে, তার পাশাপাশি তারা নিজেদের সম্পর্কে কিন্তু অনেক অনেক হ্যাপি। তো সমস্ত কিছু আস্তে আস্তে বুঝতে পারে অহনা, এও জানতে পারে সমকামিতার ইতিহাস সম্পর্কে, এবং আরও অনেক তথ্য আমরা জানতে পারি সমকামিতাকে নিয়ে। যদিও এই সমস্ত কিছু কিন্তু অহনার যে ফিয়ন্সে বলা ভুল, কারণ তখন বয়ফ্রেন্ড ছিল নীল, যে একদমই সমর্থন করে না। সে কোনোভাবেই চায় না যে তার বাড়ির বউ এরকম একটা টপিক নিয়ে কোথাও লেখালেখি প্রকাশ করুক। তো সেই নিয়ে তাদের মধ্যে একটু ঝামেলাঝাটি হয়, কথা কাটাকাটি হয়। যদিও পরবর্তীতে অহনা ভাবে যে নীল একদিন না একদিন হয়তো ঠিক বুঝবে। তাদের বিয়েও ঠিক হয়ে যায়, পাকা কথাও বলতে তার পরিবার থেকে নীলের পরিবারে যায়। কিন্তু সেদিনকেই ঘটে একটি ঘটনা, যে ঘটনার ফলে তার বিয়ে ভেঙে যায়।
কি ছিল সেই ঘটনা জানতে হলে অবশ্যই পড়তে হবে। এবং এই উপন্যাসের শেষে কিন্তু অহনা বুঝতে পারে যে সমকামিতা কিন্তু প্রচ্ছন্নভাবে আমাদের সবার মধ্যেই রয়েছে, যেটা পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে কিন্তু প্রকাশ পায়। এটা লেখকের কথা। এটা পড়তে গিয়ে আমি নিজে কিছু বুঝতে পারিনি যে সমকামিতা প্রত্যেকের মধ্যে প্রচ্ছন্নভাবে আছে কিনা, তবে যে পরিস্থিতি নিয়ে বা যেভাবে লেখাটাকে লেখা হয়েছে সেইখানে কিন্তু সেটি যথাযথভাবে যোগ্য। তো এই ছিল চতুর্থ উপন্যাস, যেটি পড়ে আমার বেশ ভালো লেগেছে এবং এটি আমার প্রথম উপন্যাস পড়া সমকামিতা নিয়ে। তো আমার মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে আরো বেশি করে চর্চা করা উচিত। আচ্ছা, এবার আসি একদম সর্বশেষ উপন্যাস বা পঞ্চম উপন্যাসে, যার নাম হচ্ছে একদা এক পানশালাতে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে চন্দন নামক একটি চরিত্র, যে তারই এক বন্ধু রেকমেন্ডেশনে বিদিশা নামক একটি বারে আসে বা সেই পানশালায় আসে তার নিজের লেখালেখির জন্য তথ্য আহরণ করতে। সেই পানশালায় আসার পর সে যত দিন আসতে থাকে তত বুঝতে থাকে সেখানকার মানুষের সম্পর্কে, সেই পরিবেশ বা পরিস্থিতির সম্পর্কে। এবং সেখানে কিন্তু আশাবুড়ি নামক একটি গায়িকার সাথেও তার পরিচয় হয়, যে মেয়েটি তার সংসার টানার জন্য বা তার পেটের দায়ে এখানে গান গাইতে আসে। আর সেখানকার মানুষজনদেরকে সম্পর্কে সে অনেক কিছু তথ্য সংগ্রহ করতে থাকে। এবং বেশ কিছুদিন পর যখন চন্দন সকালবেলা বিদিশা বারে আসছিল, তখনই সে শুনতে পায় যে গত রাতে, অর্থাৎ আগের দিন রাতে কিন্তু এক বিদেশিনীর ধর্ষণ হয়েছে এবং সেটিকে নিয়ে কিন্তু বিদিশা বারের একটা ঘটনা জড়িয়ে পড়েছে। তারপরে কি হয় সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে পড়তে হবে। তো এই ছিল সেই 5টি উপন্যাস, যে 5টি উপন্যাসে কিন্তু 5 রকমের প্রেমের দিক তুলে ধরে এবং 5 রঙের প্রেম কিন্তু আমরা দেখতে পাই। একদমই বইয়ের নামের সাথে উপন্যাসগুলো প্রত্যেকটি একদম যথাযথভাবে সার্থক। প্রত্যেকটি উপন্যাসের নামকরণও সার্থক। কেন যক্ষ সম্পাত নাম, সেটা অবশ্যই যক্ষ সম্পাত পড়লে বুঝতে পারবেন, বা কেন পরিক্রমণ নাম, সেটা পরিক্রমণ পড়লে বুঝতে পারবেন। তবে এই 5টি উপন্যাসের মধ্যে কিন্তু আমার বেস্ট লেগেছে পরিবারের পরি, যেটি প্রথম উপন্যাস, এবং প্রথম উপন্যাসে এতটা এঙ্গেজিং ছিল যে আমি একদম টানা পড়ে শেষ করি। প্রেম সমকামীও তাই, টানা একদিনেই আমার শেষ হয়েছিল। শুধু পরিক্রমণটা পড়তে গিয়ে একটু টাইম লেগেছিল। তো মোট কথা এই পুরো বইটি আপনারা অবশ্যই পড়তে পারেন। বইটিকে আমি 5-এ 4 দেব। বইটির উপস্থাপনা, পেজ কোয়ালিটি এবং প্রায় 500 পাতার কাছাকাছি বই, এবং বইটিকে এত সুন্দরভাবে গুছিয়ে তোলার জন্য। তবে হ্যাঁ, প্রচ্ছদটা একটু বোল্ড, সুতরাং যারা ভাবছো যে কিনবে কিনা, তারা অবশ্যই বলবো যে বইটির ভেতরে যে লেখা রয়েছে বা যে উপন্যাস রয়েছে সেইটাকে পড়ার জন্য অবশ্যই এই বই কিনতে পারো। স্পেশালি যক্ষ সম্পাদ এবং প্রেম সমকামী তো আমার মনে হয়েছে যে ভীষণভাবে দরকার এই বই উপন্যাসগুলো পড়ার জন্য। মোটামুটি বাদবাকি দিক থেকে দেখতে গেলে বইটি আমার বেশ ভালোই লেগেছে। তো এই ছিল আজকের রিভিউ, এবং আমি জানি অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা, কারণ 5টি উপন্যাসের ছোটোভাবে সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে আমার সময় গিয়েছে। তো এতটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই বইটি পড়ুন। যারা অলরেডি পড়ে ফেলেছেন অবশ্যই জানান যে আপনাদের কীরকম লেগেছে, কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। তো আমার অক্টোবর মাস এই বইটি নিয়েই কাটে, এবং বলতে পারা যায় যে অক্টোবর মাসের বেশিরভাগ সময়টা যেহেতু এই বইটাই পড়েছি, তো মোটামুটি আমার আর অন্য কোনো বই সেভাবে খুব একটা বেশি পড়া হয়নি। তো এই ছিল আজকের বুক রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি পরের ভিডিওতে, যে ভিডিওতে কিন্তু আরও একটি সুন্দর ছোট গল্প সংকলনে একটি বইয়ের রিভিউ নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো বই পড়ুন। এই বইটা অবশ্যই পড়ে ফেলুন এবং আমাকে জানিয়ে ফেলুন যে আপনার কীরকম লেগেছে। খুব শীঘ্রই আসছি সামনের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে টাটা।